গুড মর্নিং এভরিওয়ান, মৌসুম লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর আজ রবিবার, এখন সকাল 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আসলে কি হয়েছে বলো তো, আজকে তো অফিস নেই, বাচ্চাদের স্কুলও ছুটি পড়ে গেছে। তা ভাবলাম একটু দেরি করে ঘুম থেকে উঠি। আর সেই উঠে মানে যেহেতু কোনো কাজকর্ম নেই, তাই উঠে বারান্দায় দাঁড়িয়ে আছি। ভাবলাম এখানে যখন দাঁড়িয়ে আছি, এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করি। তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর হ্যাঁ, মিঠি ওই রাত্রেবেলা অনেক রাত অবধি জেগেছে, তো মাঝরাত্রে ওর জ্বর এসেছিল, সেই জন্য ওকে জ্বরের ওষুধ দেওয়া হয়েছে। রাত্রেবেলা ও ঠিক করে ঘুমাতে পারিনি বলে মিঠি এখনও ঘুমাচ্ছে। তো চলো ফ্রেশ হয়ে নিই। সকালবেলা ব্রাশ ট্রাশ করেছি, কিন্তু একটু চোখে মুখে ভালো করে আরেকবার একটু জল দিয়ে আসি, কারণ ঘুমটা কাটেনি। দিয়ে তারপরে চলো একটু প্রাণায়াম করি, তারপরে গিয়ে সকালে চাটা খাওয়া দাওয়া হবে। তো চলো আগে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, চোখে মুখে একটু জল দিয়ে ঘুমটা ঠিক করে কাটাই, নাহলে ঘুম ঠিক করে না কাটলে প্রাণায়াম করা যাবে না। তো চোখে মুখে জল দিয়ে আবার ফেরত আসছি। চোখে মুখে জল দিয়ে এলাম। সকালবেলা ব্রাশ করেছি, চোখে মুখেও জল দিয়েছি, কিন্তু ঘুমটা কাটছে না। রাত্রে ঠিক করে ঘুম না হলে যেটা হয়, সকালে কিছুতেই ঘুম কাটছে না। এবার কি বলতো, ভাবলাম প্রাণায়ামটা করা খুব দরকার। কারণ মাঝখানে না প্রাণায়াম করছিলাম, শরীরটা বেশ ভালো লাগছিল। এই একভাবে একটার পর একটা শরীর খারাপ হয়ে যাচ্ছে, কখনো হাঁটু ব্যথা, কখনো দম নিতে কষ্ট হওয়া, একটার পর একটা শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো প্রাণায়ামটা করলে মনে হয় এই প্রবলেমটা থাকবে না। যখন আমার নিউমোনিয়া হয়েছিল না, আমি একটু বসে কথা বলি, তারপর প্রাণায়াম করতে যাচ্ছি। যখন নিউমোনিয়া হয়েছিল, আমার রাত্রেবেলা এরকম ঘুম আসতো না, আর ভীষণ শ্বাসকষ্ট হতো। মানে তখন যদি আমি অক্সিমিটার দিয়ে দেখতাম, এরকম হয়েছে 75, 77 এরকম অক্সিমিটারে রাত্রেবেলা আমার অক্সিজেন লেভেলে উঠছে। আর তখন দমটম আটকে আসতো, রাত্রে ঘুমাতে পারতাম না, উঠে বসে থাকতাম। প্রতি রাত্রেবেলা তো আর বসে বসে আর রোজ হসপিটালে নিয়ে যাওয়া যায় না। আর ওই রাত্রেবেলা কি করতো, দাদা বসে বসে ওই নিউমোনাইজার দিত। তারপরে আমি ভাবলাম, আমি তো মানে যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছি, হয় হসপিটালে গিয়ে ইঞ্জেকশন ওষুধ এগুলো নিয়ে আমাকে সুস্থ থাকতে হচ্ছে, অথবা বাড়িতে থাকলে নিউমোনাইজার নিয়ে আমাকে সুস্থ থাকতে হচ্ছে। তো আগে আমি ভীষণ প্রাণায়াম করতাম, যখন আমার প্রথম রোগটা ধরা পড়েছিল তখন খুব ভালোও ছিলাম। এমনকি কোভিডের সময় প্রাণায়াম ভীষণ পরিমাণে করেছি, কোভিড ধারে পাশে আসতে পারেনি। তখন ঘরে অবশ্যই সব কিছু মেনটেন করতাম, যেহেতু আমি সিকেডি পেশেন্ট। বাইরে বেরোনোটা হিসাব করে বেরোতাম, বাইরে থেকে এলে বাইরের ঘরে জামা কাপড় ছেড়ে সেগুলোকে ধোয়া কাচা করে ঘরে ঢুকতাম। এরকম বিভিন্নভাবে মেনটেন করেছি। আর সাথে যেটা করেছি, প্রচুর প্রাণায়াম করতাম, ভালোও ছিলাম সত্যি। মানে কোভিড ধারে পাশে আসেনি আমাদের বাড়ির কারোরই। তো আমি ভাবছি যে অনেকদিন প্রাণায়াম যেই ভালো হয়ে গেছে নিউমোনিয়ার পরে, তারপর প্রাণায়ামটা ছেড়েও দিলাম, যে এইভাবে তো করলে চলবে না, নিজেকে সুস্থ রাখতে হবে। তো চলো, মানে এই যে দমের শ্বাসের কষ্ট হচ্ছে, যখন তখন জল বেশি জমছে, হাঁটু ব্যথা হচ্ছে, অতএব আবার ওই হালকা হালকা এক্সারসাইজ আর প্রাণায়ামটা ভীষণ জরুরি। তো রোজই ভাবছি, মানে আজ 10 দিন ধরে ভাবছি যে শুরু করব। রোজই ভাবছি আজ না কাল, কিন্তু আজকে আর কাল করবো না, যেহেতু রবিবার আছে। তো চলো আজ থেকেই শুরু করি। আজকে না আছে অফিসের চাপ, না আছে মানে মেয়েদের স্কুলের চাপ। অতএব সকালবেলা উঠে আগে প্রাণায়ামটা সারবো, তারপরে চাটা খাবো, তারপরে বাড়ির টুকটাক কাজ। আর যেহেতু দাদা বাড়ি আছে, তো ব্রেকফাস্টটা দাদাই তৈরি করে নেবে, কোনো টেনশন নেই। আর ততক্ষণে আমি গিয়ে একটু প্রাণায়াম, একটু হালকা এক্সারসাইজ এগুলো করি, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো প্রাণায়াম কমপ্লিট করলাম, এর মধ্যে মিঠি উঠে গেছে। তো মিঠির জন্য দুধ মানে গরম করতে এসেছি, কারণ বুঝতেই পারছো মিঠি কিছু খেতে পারছে না দুধ ছাড়া। যে ওর গলাটা এতটাই ব্যথা, দুপাশে এরকম, দুপাশে না হাত দিলে বোঝা যাচ্ছে টনসিল ফুলেছে। মানে কি বলবো, এরকম গোল 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 হয়ে রয়েছে। আর ছোট মানুষ তো, বুদ্ধি নেই, বলছে আমি মনে হয় কিছু গিলে ফেলেছি, আমার গলায় আটকে আছে, আমি কিছু গিলে ফেলেছি বলে চিৎকার করছে। যাই হোক, কিছুই তো খেতে চাইছে না, তাই ভাবলাম একটুখানি দুধ জাল দিই। মানে ও তাই খাচ্ছে। আর গত 2-3 দিন ধরে ও দুধ হরলিক্স খেয়েই ও সুস্থ আছে। মানে সুস্থ নয়, যাই হোক, মানে যেটুকু বেঁচে ঠিকঠাক আছে, ও হচ্ছে দুধ হরলিক্স খেয়েই আছে। তো বিস্কিট দিলেও বিস্কিট খেতে চাইছে না, হয়তো জোর করে একটা বিস্কিট খাওয়াতে পারছি, কিন্তু তার চেয়ে খাচ্ছে না। চলো দুধটা নিয়ে গিয়ে মিঠিকে দিই। মিঠি, আমার ব্রাশ করেছো? কই তুমি? ও ওই মিঠি উঠে গেছে। এখনো ঠান্ডা লাগা কমেনি গো আমার মায়ের। ওখানে চলো গিয়ে কোথাও বসো, তুমি বিছানায় বসবে, চলো দাঁড়াও। তো দুধটা নিয়ে বিছানায় চলে এলাম, কারণ সোফায় বসবে, ওর যা শরীর খারাপ, ও যদি খেয়ে দিয়ে আবার একটু বিশ্রাম নেয় নিক, রাত্রে তো ঘুমাতে পারছে না। ওই জন্য আমি বললাম তুমি বিছানায় বসে বসেই দুধটা খেয়ে নাও মা, তারপরে তোমাকে আমি দরকার হলে আবার তুমি শুয়েও, আমি মাথায় হাত বুলিয়ে দেবো। ও মা, একটা বিস্কিট খাও মা।
একটা গলায় কোনো আওয়াজ নেই, গিলতে পারছে না, মানে 3 দিন ধরে ঠিক করে না খেতে খেতে ওর গলার আওয়াজও চলে গেছে। ওই শুধু দুধটুকু খেয়ে ও যেটুকু আছে দুদিনে যেন আমার মেয়েটা রোগা হয়ে গেছে। চলো মিঠি খেয়ে নিক, আমি আবার পরে আসছি। রান্না করতে চলে এলাম, আর তোমরা তো জানো রবিবারে আমাদের নিরামিষ হয়। তো এখানে ফুলকপিটা ভাপাতে বসিয়েছি, দুধের প্যাকেট রেখেছি জাল দেব, আর এই যে তেল পটলের জন্য পটল কেটে রেখেছি। তো এই হচ্ছে আজকে রান্না। আসলে কি বলতো, আমি সবজিগুলো সাধারণত সেদ্ধ করে রান্না করি, যেহেতু আমি খাই, আর না হলে 8 ঘন্টার বেশি জলে ভিজিয়ে রাখি। এবার যেহেতু আজকে একটু বেলা হয়ে গেছে, এখন জলে ভেজানোর সময় নেই, তাই একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি। এটা মানে সিকেডি পেশেন্টদের এটাই খাওয়া উচিত, এবং গত 5.5 বছর ধরে আমি একইভাবে খেয়ে আসছি। খুব রেয়ার, মানে 10 দিনে হয়তো একদিন অনেক সময় দেরি হয়ে যায়, সময় থাকে না, তখন করি। আর জেনারেলি চেষ্টা করি সেই সবজিটা আমি না খাওয়ার। তো যাই হোক, সেই জন্য সবজি সেদ্ধ করতে বসিয়েছি। আর আজকে প্লেন এই কি বলে ফুলকপি আলুর তরকারি, তেল পটল, আর দেখলে দুধ জাল দেবো, এটাই খাওয়া হবে। পাকা আম আছে, দুধ আম, তেল পটল আর ফুলকপি আলু, এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। তো চলো রান্না চাপিয়ে দিই। রান্না করতে করতে আমি একটুখানি তার আগে অবশ্য ওই আদাটা বেটে নিয়ে তারপর রান্নাটা চাপিয়ে দিয়ে, তোমাদের কয়েকজন বন্ধু মানে একভাবে একটা প্রশ্ন করে যাচ্ছ, তো আমি সেই প্রশ্নটার উত্তর দিতে আসছি। আমি রান্নাটা চাপিয়ে দিয়ে ইন্ডাকশনটা একেবারে কমিয়ে দিয়ে তারপরে আসবো, এসে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। দুধটা জাল দিতে বসিয়েছি, দুধটা কি গাঢ় দেখো। 2 প্যাকেট দুধ নিয়েছিলাম, 1 লিটার না, এটা 450 ml করে। দুধটা এত গাঢ় আর সুন্দর না। তো চলো দুধটা জাল দিয়ে নিই, তারপর তরকারি বসে তোমাদের কাছে আসছি। তো রান্না চাপিয়ে দিয়েছি। চলো এবার তোমাদের প্রশ্নের উত্তর দিই, তোমাদের সাথে কথা বলি। তো ওদিকে গ্যাসে রান্না চাপিয়ে দিয়ে এলাম। আর বেশ কিছু বন্ধু অনেকবার জিজ্ঞাসা করেছে যে আমার রোগটা আগের থেকে ধরা পড়েছিল কি না, কোনো সমস্যা হয়েছিল কি না। তো এরকম প্রায় প্রশ্ন আসছে, সেটা আলাদা করে ওইভাবে তো অত কিছু লিখে তো ধরো একটা এত বড় কোশ্চেনের অ্যান্সার ওভাবে লিখে দেওয়া যায় না, তাই ভাবলাম ভিডিওতেই আনবো। তার মধ্যে এর মধ্যে সুদেষ্ণা গাঙ্গুলি দি লিখেছেন, বায়োপসি রিপোর্টে কি এসেছিল? আপনার যখন 2018 টেস্টের মধ্যে দিয়ে ডিটেক্ট হয় ডিজিজটা, তারপর আপনার কোনো রকম হেলথ ওরিয়েন্টেড সিমটম ছিল না, কোনো রকম শরীর খারাপ লাগতো না। এরপরে উনি আরেকটা কমেন্টসও করেছেন, কারণ ভেতরে এত শরীর খারাপ হয়েছে, সেটার কিছু তো সিমটম হবে শরীরে। প্রথমে বলি, বায়োপসি আমার 2 বার করা হয়েছে। একবার 2018 যখন ধরা পড়েছিল, ভেলোরে গিয়ে একবার বায়োপসি হয়েছে, আর হলো আমার এই নেফ্রোক্টমি অপারেশন যখন হলো তখন বায়োপসি হয়েছে। তবে দ্বিতীয়বার যে বায়োপসিটা হলো, এটা হয়েছে টিউমারটা যেটা হয়েছিল তার বায়োপসি। এবার এই প্রথম যে বায়োপসিটা হয়েছিল 2018-তে ভেলোরে, না 2018-তে ধরা পড়েছিল, 2018 ডিসেম্বরে ধরা পড়েছিল, 2019-এর জানুয়ারির ফার্স্ট উইকে আমরা ভেলোরে গেছিলাম। তো ওই মাসখানেকের মধ্যেই ভেলোরে গেছিলাম, তখন বায়োপসিটা হয়েছিল। তো সেটা তখন বায়োপসি রিপোর্টটা খারাপই ছিল, যে বলেছিল যে খুব খারাপ অবস্থা কিডনির, এবং শুকিয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, এবং তখন আমার 3rd স্টেজ ছিল, মানে সিকেডি 3rd স্টেজের পেশেন্ট ছিলাম আমি। তবে এটা আমার খুব ভালো মনে আছে, আমি যখন আলট্রাসোনোগ্রাফি করতে গেছিলাম, একজন খুব বয়স্ক ডক্টর আমার আলট্রাসোনোগ্রাফি করেছিলেন, এবং মানে একজন ভদ্র মহিলা ছিলেন, ডক্টর একজন মহিলা ছিলেন।
তো উনি আমার মানে কি বলবো আল্ট্রাসোনোগ্রাফি করে উনি কেঁদে ফেলেছিলেন যে এত কম বয়সে, তখন আমার জাস্ট 37 মানে প্লাস, 38-এ জাস্ট পা দিয়েছি, যে এত কম বয়সে। এবং আমার বাচ্চাদের উনি জিজ্ঞাসা করেছিলেন কত ছোট ছোট বাচ্চা, তো বলেছিলাম, তখন উনার চোখ দিয়ে জল এসে গেছিল যে এতটা খারাপ অবস্থা এত কম বয়সে। তো যাই হোক, সেটা উনি বলেছিলেন আমি জিসাসের কাছে প্রে করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, বা যাই হোক। আর সত্যি কথা বলতে ওই রোগটা আইডেন্টিফাই হওয়ার আগে আমার কখনো কোনো সিমটম ছিল না কিডনি রিলেটেড। আমার ঘাড়ে ব্যথা হয়েছিল, আমার সেটা স্পন্ডিলাইসিস ডিটেক্ট হয়েছিল, এবং দেখা গেছিল আমার ঘাড়ে এখানে 7th কস্টেডুকায় রাইট সাইডে একটা বেশ বড় হাড় তৈরি হয়েছে, আর লেফট সাইডে ছোট একটা হাড় তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবে ডক্টর বলেছিলেন যে ওটার জন্য কিছু মেডিসিন প্রেসক্রাইব করেছিলেন, ঘাড়ে বেল্ট দিয়েছিলেন, যেগুলো হয় অর্থোপেডিক দেখালাম, দেখিয়ে ওগুলোই হয়েছিল। এবং যখন ওষুধগুলো দিয়েছিলেন আমি ওষুধগুলো বেশি দিন কন্টিনিউ করতে পারিনি, কারণ মিঠি তখন সদ্য প্লে স্কুলে ভর্তি হয়েছে এবং সেটা 7টা থেকে। তো মিঠিকে স্কুলে আর কি দিতে আবার লেট হয়ে যাচ্ছিল, কোনোদিন স্কুলে পৌঁছাতে পারছিলাম না, যেতে পারছিলাম না টাইমলি। তো 3 দিন খাওয়ার পরে আমি মেডিসিনগুলো বন্ধ করে দিই। অ্যাজ ইউজুয়াল আমার পেইনটা কমে না, তখন আবার ডক্টরের কাছে যাই, কিন্তু গিয়ে তো আর বলতে পারি না যে আমরা মেডিসিনটা নেইনি, তাহলে ডক্টরকে অসম্মান করা হবে। তো তখন উনি বলে এই মেডিসিনও আপনার কমেনি, আচ্ছা ঠিক আছে আপনি কিছু ব্লাড টেস্ট করে আসুন। ব্লাড টেস্ট করতে গিয়ে দেখা যায় আমার ক্রিয়েটিনিন হাই, আমার পটাশিয়াম হাই, ইউরিক অ্যাসিডটা বেশি। তো এই সমস্ত কিছু দেখে তখন বেশ অনেকটাই হাই, তখন 3.8 ধরা পড়ে আমার ক্রিয়েটিনিন। তো সেটা দেখে আমার একজন পরিচিত আছেন, যিনি আমার মানে বাপের বাড়ি পাড়ার ছেলে, এবং ওকে আমি ছোটবেলায় পড়াতাম। ছোটবেলায় মানে তখন আমি কলেজে পড়তাম, সে 8-এ পড়তো, সেও অর্থোপেডিক। তাকে আমি বললাম যে ভাই এরকম এরকম হয়েছে, এই রিপোর্ট। তখন আমি ক্রিয়েটিনিন মানে জানি না, তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে তার মানে কি। তখন ও বলেছিল দিদি কিছু হবে না, তুমি বরং অনেকটা জল টল খেয়ে একবার টেস্ট করো। তো ও যেই না বললো তখন আমার মাথায় ঢুকে গেল ক্রিয়েটিনিনটা কি আমায় জানতে হবে। তো এখন গুগলের যুগে জানতে হবে বলে আর আলাদা করে জানার কোনো লোক লাগে না, তো যথারীতি সেভাবেই জানলাম। এবং সেটা রাত্রেবেলা যখন সবাই ঘুমিয়েছে, সবার অগোচরে, কারণ বাড়ির লোকেরা যেন টেনশন না করে, রাত 1টা-1:30টার সময় বসে বসে গুগল সার্চ করছি। তো যাই হোক, যখন দুজনেই বুঝতে পারলাম, মানে আমার হাজব্যান্ডও বুঝলো, আমিও বুঝলাম যে এটা কি। পরের দিন সকালে আমার মানে চারিদিকে ডাক্তারটা, ওই প্রথমে আমরা গেলাম হচ্ছে আমাদের সেই অর্থোপেডিকের কাছে। তো উনি বললেন একজন নেফ্রো দেখিয়ে নিন। তো তখন আমরা একজন বড় নেফ্রোলজিস্টের খোঁজ পাই আমার মামার মাধ্যমে, এবং সেখানে আপনাদের দাদা আমায় দেরি করেনি, সেই দিনকেই মানে যেদিনকে আমরা জেনেছি, দুপুরে জেনেছি, সেদিনকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সন্ধ্যে 7টার সময় তাকে প্রথম আমরা তার কাছে যাই। তো সেই দিন থেকে আমার চিকিৎসা স্টার্ট হয়, টিল নাও এখনো চলছে, এই 5.5 বছর ধরে। মানে আমার প্রথম রোগটা আইডেন্টিফাই হয়েছিল 2018 7 ডিসেম্বর। সেই 7 ডিসেম্বর আমরা প্রথম ডাক্তারের কাছে যাই, আর ওদিকে মনে হয় ওই 5-6 তারিখের দিকে জানুয়ারির আমরা ভেলোরে যাই, এক্সাক্ট ডেটটা ওটার মনে নেই। তো ফার্স্ট উইকেই যাই। তো তখন ওই বায়োপসিতে বলেছিল যে ভালো না, হয়তো 1.5 বছরের মধ্যে ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। কিন্তু আমার শরীরে কোনো সিমটম ছিল না, না আমার গা হাত পা ফোলা ছিল, না আমার ইউরিনের প্রবলেম ছিল, যেগুলো হয়। 1.5 বছরের মধ্যে সেখানে ডায়েটিশিয়ান, আমরা ফিরে আসি, ডায়েটিশিয়ান দেখায়, ডায়েটিশিয়ানের পরামর্শ মতো খাওয়া দাওয়া, এবং সাংঘাতিক রেস্ট্রিক্টেড লাইফ লিড করি, যার ফলবশত আমরা 1.5 বছরটাকে আমি 5 বছর টেনে নিয়ে যেতে পেরেছি। এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ থেকেছি, ডাক্তারের সাহায্য তো অবশ্যই লেগেছে, কারণ তার প্রেসক্রাইব করা মেডিসিন খেয়ে আমি ভালো থেকেছি। তো সব মিলিয়ে 1.5 বছরটা 5 বছর টেনেছি, আর আমার কোনো সিমটম ছিল না। আপনি যদি আপনার পরিচিত বা আশেপাশে কেউ থেকে থাকে সিকেডি পেশেন্ট, জিজ্ঞাসা করবেন। সিকেডি পেশেন্ট কখনোই শুরুতে, খুব রেয়ার, মানে যদি অন্য কোনো রোগ বা অন্য কোনো সমস্যা হয় তখন ব্লাড টেস্ট করতে গেলে ক্রিয়েটিনিন জানতে পারে। এছাড়া তার কিডনির প্রবলেম হয়েছে বলে শুধু ধরতে পারা যায় না, কারণ কিডনি সাইলেন্ট কিলার, কিডনি সাইলেন্টলি কিল করে। মানুষ যখন জানতে পারে তখন অনেকটা দেরি হয়ে যায়, তখন ক্রিয়েটিনিন লেভেল সাংঘাতিক হাই থাকে। অন্যান্য আশেপাশের রোগগুলো আইডেন্টিফাই করতে গিয়ে যদি ক্রিয়েটিনিন ধরা পড়ে তো পড়লো, আদারওয়াইজ শুধু কিডনির জন্য ওইভাবে ধরাটা খুব কম লোকের পড়ে। আমার সত্যি কথা কোনো প্রবলেম ছিল না। এবং এই লাস্ট আমি নভেম্বরে আমি যখন আর কি আমার ডায়ালিসিস শুরু হয়, তখন ক্রিয়েটিনিনটা ম্যাক্সিমাম হাই হয়ে গেছিলো। তখনও অবধিও আমার কোনো শরীর খারাপ ছিল না, না মাথা ঘুরতো, না প্রেশার ছিল, মানে কোনো কিছু না। প্রেশার আন্ডার কন্ট্রোল ছিল, যেহেতু প্রেশারের একটা ওষুধ চলতো।
আমার প্রবলেম শুরু হলো ডায়ালিসিস শুরু হওয়ার পরে। তারপর থেকে আমি উইক হয়ে গেলাম, তারপর থেকে ইউরিনের ধরনটা বদলে গেল, কমে গেল, এবং আনুষঙ্গিক কিছু ইমিউনিটি কমে গেল। সব কিছু পরবর্তীকালে একটা একটা করে স্টেপ বাই স্টেপ এসছে। তার আগে পর্যন্ত আমি করিনি এমন কাজ নেই, মানে সংসারের ওভারঅল রেসপন্সিবিলিটি সামলেছি। কোভিডের সময় চুটিয়ে অফিসের কাজ করেছি, মানে আমরা যেহেতু সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল ফিল্ডে আছি, তো সেই সময় কিন্তু আমি কোভিড নিয়ে কাজ করেছি এবং 2টো ডিস্ট্রিক্টকে লিড করেছি। তো কিডনি হচ্ছে এমন ধরনের একটা অসুখ যেটা সাইলেন্ট কিল করে সবকিছু। মানুষ যখন বুঝতে পারে তখন আর সময় থাকে না। ওই যে ভেতরে ভেতরে বলে না যে এত বড় রোগ হচ্ছে তার বোঝা যায় না। আর দ্বিতীয় যে রোগটা এসেছে সেটাও আমি বুঝতে পারিনি, সেটাও যে সেকেন্ড স্টেজে। আমার মনে হয় যে হয়তো হার্টেরটা, বুকে ব্যথাটা কিছুটা বোঝা যায়, কিন্তু অন্যান্য এই রোগগুলো খুব একটা শুরুতে বোঝা যায় না। যখন বোঝা যায় তখন এক্সট্রিম লেট হয়ে যায়, এমনকি আমার পেট সিটি করা হয়েছিল, পেট সিটিতেও কিন্তু রিপোর্ট নেগেটিভ এসেছিল। টেস্ট রিপোর্ট নেগেটিভ আসছে, তারপরে গিয়ে সেকেন্ড বায়োপসিটায় ধরা পড়লো যে স্টেজ 2 আরসিসি, মানে কি রেনাল সেল কার্সিনোমা, সেটা স্টেজ 2। কিন্তু আমার কিন্তু শরীরে কোনো প্রবলেম ছিল না, শুধুমাত্র আমি ওই ট্রান্সপ্ল্যান্টের জন্য সমস্ত টেস্ট করতে গিয়ে আইডেন্টিফাই হলো যে আমার এই রোগটা হয়েছে। তো এবার বলুন যে আমি কি করে বুঝবো যে আমি এত বড় রোগের শিকার। আমি যখন নভেম্বর থেকে ডায়ালিসিসের পরে আমি অসুস্থ হলাম, মানা যায় যে ডায়ালিসিস নিতে গিয়ে আমি উইক হয়ে গেলাম, যা যা প্রবলেম আইডেন্টিফাই হলো, যেহেতু ইমিউনিটি কমে গেল, প্রবলেমগুলো আইডেন্টিফাই হলো। কিন্তু তার আগে পর্যন্ত আমার ততক্ষণে আমার 9 এসে গেছে ক্রিয়েটিনিন, আমার শরীরে কোনো সমস্যা ছিল না, কোনো মানে আমার কাজকর্ম করতে কষ্ট হতো না, আমার হাত পা ফোলা ছিল না, আমার ইউরিনের প্রবলেম ছিল, যা যা একটা মানুষের কিডনির সমস্যা হলো, যা যা প্রবলেম, আমার কোনোটাই ছিল না। ইনফ্যাক্ট সিকেডি পেশেন্টকে জিজ্ঞাসা করে দেখবেন, তারাও কিন্তু লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়ে। তো স্টেজ 3 থেকে স্টেজ 5 হওয়া পর্যন্তই আমার কোনো প্রবলেম ছিল না, সেটা স্টেজ 3 থেকে কী করে ধরা পড়বে? একমাত্র মানে স্ট্রং ফলো আপ, স্ট্রং মেনটেন, এইসব করলে যদি নিজেকে সুস্থ রাখা যায় বা মানে ধরা যায়। সবসময় তো আমরা সাধারণ পরিবার ইয়ারলি বা এরকম যে 6 মাস ছাড়া হেলথ চেক আপ করি না, আমরা তখনই করি যখন আমাদের কোনো প্রবলেম হয়। আমারটা তো আরোই ধরা পড়তো না, যদি কিনা আমি ওই ওষুধগুলো খেয়ে নিতাম, আমার ব্যথাটা কমে যেত, ব্লাড টেস্টগুলো না করতাম, তাহলে তখনও ধরা পড়তো না। পড়তো কখন? যখন গিয়ে স্টেজ 5 হতো তখন গিয়ে ধরা পড়তো। তো যাই হোক, এটাই ছিল আজকে মানে মেইন বিষয়। তো ঠিক আছে, চলুন রান্নাটা বসিয়ে দিয়ে এসে কথা বলছি। তো রান্নাটা গিয়ে শেষ করি, তারপরে আবার কথা বলছি। ফাদার্স ডে আজকে দেখো, মিঠির দেওয়া আমার সেরা উপহার। মিঠি নিজের হাতে এই কার্ডটা বানিয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। ও কিন্তু এই জর্গায় বসে আমার জন্য কার্ড বানিয়েছে, আর যেহেতু মিঠিকে তোমরা এত ভালোবাসো, তাই আমি মিঠির বানানো এই কার্ডটা তোমাদেরকে শেয়ার করলাম। এবার ভেতরে দেখো, এটা ওর মা, এটা ওর দিদি, আর এটা ওর নিজে। মিঠি নিজে হাতে মায়ের জন্য এই কার্ডটা বানিয়েছে। কেমন হয়েছে তোমরা কিন্তু মিঠিকে অবশ্যই জানাবে। মিঠির এই স্পেশাল দিনে স্পেশাল গিফটটা ও নিজে সম্পূর্ণটা তৈরি করেছে। তো আমার রান্না শেষ, এবারে বসিয়েছি ভাত, এটার মধ্যে ভাত হচ্ছে। এবার ব্লগটা অনেকক্ষণ গল্প করতে গিয়ে বড় হয়ে গেছে, তো ভাবছি আজকের ব্লগটা এখানেই শেষ করি। বড্ড ঠান্ডা লেগেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে। ততক্ষণে যে সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যে নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।